রাফাত চিংড়ি পছন্দ করে, তাই চিংড়িও হয়েছে। হাঁসের ডিম সিদ্ধ করে মশলা দিয়ে ভাজা হয়েছে। নিপা অনেক ভালো রান্না করে, এখানে সব আইটেম নিপার রান্না করা। একটা ডিশ শুধু রান্না করেছে অরণি, এক গাদা লবণ দিয়ে রেখেছে তাতে, মুখেও তোলা যাচ্ছে না। শারমিন বুঝতে পারছে না এই মেয়েকে নিয়ে তিনি কি করবেন। সামান্য একটা রান্না এখনও করতে পারে না। লবণের পরিমাণ কি সে আসলে বুঝে না, নাকি ইচ্ছে করে এমন করেছে, কে জানে। রাফাত গোসল শেষ করে বের হয়ে ডাইনিং রুমে যাচ্ছিল, তখন বেডরুম থেকে মামের কথোপকথন শোনা গেল। শারমিন অথৈকে ধমকাচ্ছেন, সে অরণির কাছে টাকা চেয়েছিল, তাই ধমক দেওয়ার কারণটা জেনে রাফাতের সামান্য মন খারাপ হলো। বাচ্চা একটা মেয়ে, এই বয়সে বন্ধুদের নিয়ে মেতে থাকবে, এটাই স্বাভাবিক। সে কি আর ফ্যামিলি ক্রাইসিস বুঝে? ডাইনিং টেবিলে এসে রাফাত অনেক অবাক হলো, কারণ পুরো টেবিল ফাঁকা, অথচ শারমিন একটু আগেই বললেন টেবিলে খাবার দেওয়া হয়েছে। রাফাত যেন বসে পড়ে। তিনিও নিশ্চয়ই রাফাতের সাথে ঠাট্টা করবেন না। রাফাত কি অতিরিক্ত ক্লান্তির জন্য চোখে ভুল দেখছে? হতে পারে টেবিলে খাবার আছে কিন্তু সে দেখতে পাচ্ছে না। তার দেখাই ভুল হচ্ছে। নিপা এসে বলল, তুমি ভেতরে চলে যাও ননদ জামাই। রাফাত একটু হকচকিয়ে গেল। জি ভাবি, কোথায় যাব? নিপা হাসতে হাসতে বলল, অরণির ঘরে যাও, তোমার জন্য তোমার বউ কত কষ্ট করে খাবার আগলে বসে আছে, গিয়ে দেখো। রাফাত পুনরায় অবাক হলো। একটু আগেই যে রাগ দেখাচ্ছিল, সে এখন খাবার নিয়ে বসে আছে। ব্যাপারটা অদ্ভুত না? রাফাত ভয়ে ভয়ে রুমের ভেতর ঢুকলো। অরণির চেহারায় হাসি খুশি। রাফাতকে দেখে আরও জোরে হাসলো। রাফাতের শীতল অনুভব হচ্ছে। অনেকক্ষণ পর অরণিকে হাসতে দেখে ভালো লাগছে। অরণি ছোট্ট টেবিলে গাদাগাদি করে খাবার সাজিয়েছে। রাফাত যেন বসতে পারে তাই একটা চেয়ার আনা হয়েছে। টেবিলের মাঝে মোমবাতিও আছে। রাফাত চেয়ারে বসার পর অরণি লাইট নিভিয়ে দিল, তারপর মোমবাতি জ্বালালো। রাফাত বলল, কি শুরু করলে? অরণি বলল, দেখতে পাচ্ছ না ক্যান্ডেল লাইট ডিনার? নাও এখন খাওয়া শুরু করো। করব, আগে বলো তুমি কেমন আছো? তুমি খাওয়া শুরু করো, পরে বলছি আমি কেমন আছি। রাফাত সবগুলো আইটেমের দিকে তাকালো। এত কিছু, সে কোনটা ছেড়ে কোনটা খাবে? অরণির নিজে রান্না করা আইটেমটা দেখিয়ে বলল, এটা শুধু আমি রান্না করেছি, আর বাকি সব নিপা ভাবির রান্না। রাফাত হেসে অরণির ডিশটাই আগে প্লেটে নিল। অরণি গালে হাত রেখে তাকিয়ে আছে। রাফাত নিঃশব্দে খাচ্ছে। অরণি প্রশ্ন করল, রান্না কেমন হয়েছে? রাফাত ভ্রু কুচকে বলল, এত লবণ কেউ দেয়? অরণি হেসে ফেলে বলল, লবণ বেশি হয়েছে? তাও তুমি এটাই খাচ্ছ, অন্য কিছু নিচ্ছ না কেন? রাফাত একটু থামলো। আসলেই তো, সে কেন অন্য কিছু নিচ্ছে না? লবণ বেশি হওয়ার পরেও কেন তার এটা খেতেই ভালো লাগছে? উত্তরটা কিছুতেই মাথায় এলো না। রাফাতের খাওয়া শেষ হওয়ার পর অরণি তাকে বারান্দায় নিয়ে এলো। গম্ভীর মুখে বলল, তুমি আমাকে কোনো প্রশ্ন করছো না কেন রাফাত? রাফাত ভ্রু কুচকে বলল, কি বিষয়ে প্রশ্ন করবে? কালকে আমার সাথে কি হয়েছিল, কতটা হয়েছিল, তোমার কি একটুও জানার আগ্রহ নেই? রাফাত ভারী গলায় বলল, এটা কি জানার আগ্রহ হওয়ার মতো বিষয়? জানি না, কিন্তু তোমার তো জানা উচিত। তোমার স্ত্রীকে সম্পূর্ণ ভিন্ন একজন পুরুষ স্পর্শ করেছে। তোমার কি জানা উচিত না সেই স্পর্শের গভীরতা কতটুকু ছিল? অরুণী প্লিজ, এই বিষয়ে আর একটাও কথা না। কিন্তু আমি বলবো। তুমি যদি শেয়ার করার জন্য বলতে চাও তাহলে বলো, আমি মন দিয়ে শুনবো। কিন্তু যদি আমাকে জানানোর জন্য বলতে হয় তাহলে বলার দরকার নেই। অরণি বড় করে নিঃশ্বাস ছাড়ল। কিছু একটা ভেবে অন্যমনস্ক গলায় বলল, তোমাকে আজ আমি একটা গল্প শোনাতে চাই। শোনাও। গল্পটা একটা বাজে ছেলের। কোন বাজে ছেলে? বাজে ছেলেটা আমাকে খুব ডিস্টার্ব করতো। কখন ডিস্টার্ব করতো? বিয়ের আগে করতো, এখন আর করে না। তারপর? আমি ওর জ্বালাতন এত বিরক্ত হয়ে গিয়েছিলাম যে এলাকা ছেড়েই চলে যেতে ইচ্ছে হচ্ছিল। ছেলেটার অনেকগুলো বদভ্যাস ছিল। সে মারামারি করতো, ঝামেলা বাঁধাতো, সিগারেটও খেত। একদল ছেলে নিয়ে মাস্তানি করে বেড়াতো। সে ছিল ভার্সিটির লাফাঙ্গারাঙ্গা টাইপ। ওই রকম একটা ছেলের চোখে কীভাবে যে আমি পড়ে গেলাম, সে আমার পেছনে আঠার মতো লেগে গেল। তার হাত থেকে বাঁচতে আমি কিছুদিনের জন্য লুকিয়ে থাকলাম। ভেবেছিলাম তার চোখের আড়াল হলেই সে আমাকে ভুলে যাবে, কিন্তু ঘটনা উল্টো হলো। বাড়িতে ফিরে আমি জানতে পারলাম আমার বিয়ে ঠিক হয়েছে সেই বাজে ছেলেটির সাথেই। কিন্তু আমি তো তাকে কিছুতেই বিয়ে করব না, অথচ আমাকে জোর করে তার সঙ্গে বিয়ে দেওয়া হলো। আমার মনে হলো আমার জীবনটা বুঝি ওখানেই থেমে গেছে।
আর কখনো আমি নিজের মতো করে বাঁচতে পারবো না। এখন থেকে আমাকে বাঁচতে হবে মৃতে মানুষের মতো। ভেবেছিলাম সেও অন্য সবার মতো আমার রূপের মুগ্ধ হয়েছে, আমার সৌন্দর্যকে ভোগ করাই তার একমাত্র উদ্দেশ্য। কিন্তু বিয়ের পর 40 দিন পর্যন্ত সে যখন আমাকে একবারও অনুমতি ছাড়া স্পর্শ করলো না, তখন আমি বুঝলাম ভোগ না, আমি তার কাছে তার প্রায়োরিটি। যখন বাড়ির প্রত্যেকটা মানুষ আমার বিপক্ষে যায়, তখন আমি ভেবেছিলাম সেও বোধহয় আমাকে পুতুলের মতো নিয়ন্ত্রণ করতে চাইবে। কিন্তু সে আমাকে তার চেয়েও বেশি স্বাধীনতা দিল। এত ভালো করে এর আগে কেউ আমাকে বোঝেনি। নিজেকে খুলে রাখা বই মনে হলো তার কাছে। সে যেন আমার হৃদয়ের সব কথা জেনে নেওয়া আশ্চর্য ক্ষমতা নিয়ে জন্মেছে। আমি মুখ ফুটে বলার আগেই সে আমার সমস্ত প্রয়োজন বুঝে ফেলে। এমনকি কিছু প্রয়োজন আমি নিজেও বুঝতে পারি না, যা সে বোঝে। মাঝে মাঝে মনে হয় আমি কি স্বপ্ন দেখছি? সত্যি কি জীবন এত সুন্দর? জানো রাফাত, কালকে যখন ওই বীভৎস ঘটনা আমার সাথে ঘটলো, আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। আমার মনে হচ্ছিল ওই বাড়িতে থাকলে আমি দম আটকেই মরে যাব। যতবার রুম থেকে বের হব, স্টোর রুমের দিকে যাব, ততবার সেই খারাপ স্মৃতি ভেসে উঠবে, গা কাঁটা দিয়ে উঠবে। বারবার জঘন্য অনুভূতিগুলোই মস্তিষ্কে বিচরণ করতে থাকবে। আমার দুনিয়া অন্ধকার হয়ে যাবে। জীবনটাকে দুঃস্বপ্ন মনে হচ্ছিল। আর মনে হচ্ছে এখন ওই দুর্ঘটনায় একটা মাত্র দুঃস্বপ্ন ছিল। আর এই সুন্দর জীবনটা আমার কাছে সবচেয়ে সুন্দর স্বপ্ন। এই জীবনে তুমি নামক মানুষটা আরও বেশি সুন্দর। বলো না, কেন সব কিছু এত বেশি সুন্দর? কেন এত চমৎকার? কিভাবে? বলো না রাফাত, কিভাবে? তুমি এত ভালো কেন? তুমি কি ম্যাজিশিয়ান? বলো না, কেন করলে এত কিছু? কিভাবে করলে? অরণি রাফাতের হাত ধরে ঝাঁকাচ্ছিল আর এক নাগাড়ে প্রশ্ন করে যাচ্ছিল। রাফাত হঠাৎ অরণিকে একটানে কাছে এনে জড়িয়ে ধরে বলল, অরণি, তোমার জন্য। অরণি দুহাতে রাহাতের পিঠ জড়িয়ে ধরে আচমকা কেঁদে উঠল। রাহাত হতবম্ব কণ্ঠে বলল, আরে কি হলো? কাদার মতো কি বললাম আমি? অরণি চোখ মুছে বলল, তুমি কি এইসব আমার জন্য করেছো? কেন? আমি তো তোমাকে এত কিছু করতে বলিনি। শুধু বলেছিলাম একবার আমার মন জয় করতে। কিন্তু তুমি বারবার আমার মন জয় করে নিচ্ছ, আর আমাকে একবারও সুযোগ দিচ্ছ না। এটা ঠিক না, খুবই আনফেয়ার। তোমাকে আমি ভালোবাসি বলেই তো সব করতে পারি তোমার জন্য। তুমি এমনি আমার মনের মালকিন হয়ে বসে আছো, আবার নতুন করে মন জয় করার কি দরকার? দরকার আছে। তোমাকে ঈর্ষা হয়। তুমি এত ভালো কেন, আর আমি এত খারাপ কেন? তুমি খারাপ না অরুণী, তুমি আমার মনের মতো। আমি ভালো কারণ তুমি ভালোবাসাময়। তোমাকে ভালোবাসতে বাসতে আমিও ভালো হয়ে গেছি। ভালোবাসা মনকে শুদ্ধ বানায়, নিষ্কলুষ প্রেমিক বানায়। তোমাকে ভালোবাসা দেয় বেপরোয়া লাফাঙ্গার ছেলেটাও হঠাৎ সংসারী হয়ে উঠেছে। যে কখনোই নিয়ম মাফিক চলতে পছন্দ করতো না, সে এখন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অফিসের ডিউটি সামলাচ্ছে। যে অল্পতেই অধৈর্য হয়ে মারপিট লাগিয়ে দিত, সে এখন কত বেশি ধৈর্যশীল। মাঝে মাঝে নিজেকে দেখলে অবাকই লাগে। অরুণী, তোমাকে পাওয়ার জন্য আমার এই পরিবর্তন, কিন্তু তুমি আমাকে কখনোই বদলাতে বলোনি। তবুও আমি বদলেছি নিজের ইচ্ছায়। যে ভালোবাসা দায়ে পড়ে যায়, সে কখনো কারো বলার জন্য অপেক্ষা করে না। নিজের ভালোবাসাকে জয় করার জন্য পৃথিবীর সাথেও যুদ্ধ করতে পারে। আর আমাকে তো যুদ্ধ করতেও হয়নি, খুব সহজেই তোমাকে পেয়ে গেছি। শুধু নিজেকে একটু ঠিক রাখতে হয়েছে, কারণ ভালোবাসা দায় আমার ছিল। আমি এটা বুঝে নিয়েছিলাম যে সব কিছু কেড়ে থাকতে পারলেও তোমাকে ছাড়া আমার চলবেই না। তাই তো নিজেকে এত পাল্টিয়েছি, না হলে দ্রুত তোমাকে বিয়ে করতে পারতাম না। অরুণী, অবশেষে তুমি আমার হয়েছ। তোমাকে পাওয়ার পর মনে হয়েছে আমি আমার পৃথিবী পেয়ে গেছি। তুমি আমার পাশে সারা জীবন থাকবে, এর চেয়ে আনন্দের ব্যাপার আমার জীবনে আর একটিও নেই। রাফাত হেসে বলল, তুমি আমাকে ছেড়ে কখনোই কোথাও যেতে পারবে না। আমার এক মুহূর্তের দূরত্বও সহ্য হবে না। অফিসে থাকলে কমপক্ষে 2 ঘন্টা পর পর ফোন করতে হবে। বাড়ি ফেরার পর সম্পূর্ণ সময় আমার কাছে থাকতে হবে। 1 মিনিটের জন্য যদি কোথাও যাও, তাহলে আমি তোমার নাক ফাটিয়ে দেব। রাফাত আশেপাশে একটু তাকিয়ে বলল, একটা দড়ি পেলে ভালো হতো। সারা রাত আমার সাথে তোমার হাত বেঁধে রাখতাম, সকালে অফিসে যাওয়ার সময় খুলে দিয়ে যেতাম। অরণি চোখ পাকিয়ে বলল, ফাজলামি হচ্ছে? রাফাত
ডাকাতের মতো শব্দ করে হেসে দিল। অরণি কাঁদো কাঁদো মুখে তাকাচ্ছে। রাফাত একটু করুণ স্বরে বলল, ভালোবাসার কত ক্ষমতা দেখেছো? বদমেজাজি মেয়েটাকে দিয়েও কেমন ন্যাকা ন্যাকা আচরণ করাচ্ছে। আমি ন্যাকা আচরণ করছি? অরণি চোখে রাগের কিছু বিচ্ছুরণ দেখা গেল। রাফাত মাথা নেড়ে বলল, একটু আধটু তো করছোই। বলছো আমি 1 মিনিটের জন্য কোথাও যেতে পারবো না, যদি টয়লেট লাগে সেটাও কি 1 মিনিটের মধ্যেই সেরে আসতে হবে? ওফ, এত ফাজিল কেন তুমি? ধ্যান। অরণি রেগে বারান্দা থেকে বের হয়ে যেতে নিল। রাফাত হাত ধরে বলল, শোনো শোনো, গোসলটাও কি আমরা একসাথে করব? আল্লাহ,